আসসালামু আলাইকুম দর্শক দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে আসছি আওয়ামী লীগ নিয়ে। এই মুহূর্তে কথা বলতে চাই আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। এই আলাপগুলো আমরা গত 1.5 বছর যাবতই নানা বিশ্লেষণে করে আসছি, দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম করে এসছে। কেউ বলছে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ একদম শেষ, আবার কেউ বলছে আওয়ামী লীগ শীঘ্রই ফিরবে, শীঘ্রই ফিরতে যাচ্ছে। এই যখন আলাপের অবস্থা, আমি অসংখ্য কন্টেন্টে আওয়ামী লীগ নিয়ে আলাপ করেছি যে আওয়ামী লীগ শেষ হবার নয়। আজকেও আবারও বলবো যে আওয়ামী লীগ শেষ হবার নয়, কিন্তু আজকে আমার বিশ্লেষণ অবশ্যই করব শেষ অংশে। কিন্তু তার আগে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা আজকে একটি বিশ্লেষণ করেছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে বা কি হতে পারে, তার আলোকেই আমরা কথা বলবো। আল জাজিরার শিরোনাম, ক্যান বাংলাদেশ আওয়ামী লীগ সার্ভাইভ ইলেকশন, ব্যান এক্স-পিএম হাসিনাস এক্সাইল। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী নিষেধাজ্ঞায়, আওয়ামী লীগ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে, এই অবস্থায় আওয়ামী লীগ কি টিকে থাকবে? এমন বিশ্লেষণকে কেন্দ্র করে আল জাজিরার বিশ্লেষণটা একটু দেখতে চাই, তারপরে আমরা আমাদের কথা বলতে চাই। আল জাজিরা তাদের বিশ্লেষণে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে কথা বলেছে এবং একজন বিশিষ্ট জনের সাথেও কথা বলেছে। কথা বলবার আলোকে সাধারণ মানুষের মত এবং বিশিষ্ট জনের মত নিয়ে বিশ্লেষণ করেছে। আল জাজিরা বলছে যে বাংলাদেশের মধ্যাঞ্চলের রাজবাড়ী জেলার পদ্মা নদীর তীর, ভোরবেলা মাছ ধরা শেষে সেখানে পা ধুয়ে নিচ্ছিলেন মাঝি রিপন মৃধা। আশপাশের বাজারের দোকানের দেয়াল ও শাটারের দিকে তাকিয়ে তার চোখে পড়ে এক অদ্ভুত শূন্যতা। কিছুদিন আগেও যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পোস্টার ও ব্যানার ভরেছিল এলাকা, এখন সেখানে তার কোনো চিহ্ন নেই। 15 বছর ক্ষমতা ধরে রাখা দলটি এখন প্রায় অনুপস্থিত। 24 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। বাংলাদেশের রাজনীতিতে আসে এক নাটকীয় মোড়। শেখ হাসিনা দেশ ছেড়ে ঘনিষ্ঠ মিত্র ভারতে চলে যান। এরপর আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়। শেখ হাসিনারই প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে গণহত্যার নির্দেশ দেওয়ার দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই প্রেক্ষাপটে 17 কোটি মানুষের বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি শেখ হাসিনার পতনের পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই নির্বাচনে থাকছে না আওয়ামী লীগ, অথচ এই দলটি স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে দেশ শাসন করেছে। আজীবন আওয়ামী লীগের সমর্থক রিপন মৃধা বলছেন, দল নিষিদ্ধ হওয়ায় নির্বাচনের প্রতি তার আগ্রহ কমে গেছে। তবু ভোট কেন্দ্রে যেতে হতে পারে তার পরিবারের সংখ্যা ভোট না দিলে তাকে আওয়ামী লীগ পন্থী হিসেবে চিহ্নিত করা হতে পারে। নৌকা না থাকলে কাকে ভোট দেব, সেটাই এখন রিপন মৃধার কাছে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আল জাজিরা এমনটা বলছে। শেখ হাসিনার শাসন আমলে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাতে ইসলামী কঠোর দমন পীড়নের শিকার হয়। জামাত নিষিদ্ধ হয়, শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড দেওয়া হয়, গ্রেপ্তার হন বিএনপির হাজার হাজার নেতা কর্মী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় গুরুতর অসুস্থ হন। শেষ পর্যন্ত সেই অসুস্থতা নিয়েই গত ডিসেম্বরে মৃত্যু হয় তার। তারেক রহমান 17 বছর লন্ডনে নির্বাসনে থাকার পর সম্প্রতি দেশে ফিরে এসেছেন, হয়েছেন দলটির চেয়ারম্যান। নির্বাচনের প্রস্তুতির মধ্যে রাজনৈতিক সহিংসতা দেখা যাচ্ছে। বিএনপি জামাত সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা হামলা ও হত্যার শিকার হচ্ছেন। তবে এবার আওয়ামী লীগের সাধারণ সমর্থকরাও আর নিরাপদ নন। শেখ হাসিনার শাসনামলে সংগঠিত গুম, খুন, নির্যাতন ও দমন পীড়নের দায়ে দলটির বিরুদ্ধে জনরোষ তীব্র। গোপালগঞ্জের রিকশা চালক সোলাইমান মিয়া স্পষ্ট ভাষায় বলেন, নৌকা ছাড়া নির্বাচনে না। তার পরিবার এবার ভোট দেবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে। এই মনোভাব গোপালগঞ্জের বহু বাসিন্দা। ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন কার্যত পরিত্যক্ত। গণ অভ্যুত্থানের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ভবনটি আশ্রয়হীন মানুষের থাকার জায়গা ও অস্থায়ী শৌচাগারে পরিণত হয়েছে। আশপাশের ব্যবসায়ীরা বলছেন, মাসের পর মাস কোনো আওয়ামী লীগ কর্মী চোখে পড়েনি। এখন কেউ আওয়ামী লীগ সমর্থক বলেও পরিচয় দেয় না।
তবে দলের ভেতরে এখনো কেউ কেউ আশাবাদী। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা আরমান মনে করেন আওয়ামী লীগ কৌশলগতভাবে নীরব রয়েছে। এই দল রাজনীতি থেকে মুছে যাওয়ার মতো নয়, আওয়ামী লীগ ফিরবে, আর সেটা শেখ হাসিনার নেতৃত্বেই। রাজনৈতিক বিশ্লেষক ও জবান পত্রিকার সম্পাদক রেজাউল করিম রনি অবশ্য ভিন্ন মত পোষণ করেন। তার মতে ফেব্রুয়ারির নির্বাচন টিকে যাওয়ায় আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ। নির্বাচনের পর আওয়ামী লীগের সমর্থকরা স্থানীয় বাস্তবতায় নিজেদের মানিয়ে নেবে। ধীরে ধীরে তারা অন্য প্রভাবশালী শক্তির সঙ্গে যুক্ত হবে। এতে দলটির পুনর্গঠন কঠিন হয়ে পড়বে। রনির মতে শেখ হাসিনাকে ছাড়া ভবিষ্যৎ কল্পনা করা যায় কিনা তা নিয়ে আওয়ামী লীগের ভেতরে বিভাজন স্পষ্ট। তার দীর্ঘ স্বৈরাচারী শাসনে অনেক সমর্থক হতাশ। এই অবস্থায় আগের জায়গায় ফেরা প্রায় অসম্ভব। অন্য বিশ্লেষকরা মনে করেন জামাতে ইসলামের পুনরুত্থান আওয়ামী লীগের জন্য এক ধরনের দৃষ্টান্ত হতে পারে। 1971 সালে পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ার কারণে দলটি বহুবার নিষিদ্ধ ও দমন পীড়নের শিকার হলেও টিকে গেছে। বর্তমানে জরিপ অনুযায়ী জামাত তাদের ইতিহাসের সেরা নির্বাচনী ফলের দ্বারপ্রান্তে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদের মতে আওয়ামী লীগের আবেদন শুধু দলীয় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সাংস্কৃতিক ও সামাজিকভাবে গভীরভাবে প্রথিত। পুরোপুরি মুছে যাওয়া কঠিন। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপে এখনো প্রায় 11% সমর্থন রয়েছে আওয়ামী লীগের। তবে বাস্তবতা হলো নির্বাচনী মাঠে দলটি অনুপস্থিত। ভারত থেকে আওয়ামী লীগ নেতাদের ভার্চুয়াল তৎপরতা ঢাকায় স্কোপ সৃষ্টি করছে। দিল্লিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য নিয়ে বাংলাদেশ সরকার প্রকাশ্য অসন্তোষ জানায়। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন পূর্ণ গণতান্ত্রিক নয়। তবে একই সঙ্গে তিনি মনে করেন দমন পীড়নের কারণে দলটি অনেকের চোখে বৈধতা হারিয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বংশানুক্রমিক দলগুলো সহজে মরে না বলেও মন্তব্য করেন তিনি। পরিস্থিতি বদলালে আওয়ামী লীগের প্রত্যাবর্তন অসম্ভব নয়, তবে আপাতত দলটি কার্যত অচল। রাজবাড়ির রিপন মৃধার কাছে এই অনিশ্চয়তা গভীর বেদনার। তিনি বলেন, বাবার মুখে শুনেছি বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের সংকটের কথা, কিন্তু এবছর যা হচ্ছে তা যেন পুরো রাজনৈতিক নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো। আল জাজিরা সাধারণ মানুষ এবং একজন বিশিষ্টজন আনু মোহাম্মদের সাথে আলাপ করে তাদের বিশ্লেষণ উপস্থাপন করেছেন। আমরাও এই গত 1.5 বছরে আওয়ামী লীগ নিয়ে শত শত বিশ্লেষণ করেছি এবং প্রত্যেকটি বিশ্লেষণে একটা কথা অন্তত পক্ষে বলেছি যে আওয়ামী লীগ শেষ হবার নয়। আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভরা নয়। সাময়িক এবং দমন পীড়নটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দমন পীড়ন। আওয়ামী লীগও 16 বছর কর্তৃত্ববাদী শাসন করেছে, এটি অস্বীকার করবার উপায় নেই। বিএনপি কিংবা জামাতের উপর দমন পীড়ন করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে, কিন্তু আজকে আওয়ামী লীগের উপর যেটি করা হচ্ছে এটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। যার কারণে আওয়ামী লীগ ফ্রন্টে নেই, পেছনে আছে। আরেকটি জিনিস যে আওয়ামী লীগকে আপনি কিভাবে হারিয়ে দিবেন বলুন তো? আওয়ামী লীগের 16 বছরে কর্তৃত্ববাদিতা ছিল, দুর্বৃত্তরা আওয়ামী লীগে ঢুকে দুর্বৃত্তপনা করেছে, কিন্তু আপনি যদি শাসনের কথা চিন্তা করেন, বাংলাদেশের মানুষের ভালো থাকার কথা চিন্তা করেন, গত 16 বছরে আওয়ামী লীগের আমলে বাংলাদেশের মানুষ যেভাবে ভালো ছিল, আজকে গত 1.5 বছরে বাংলাদেশের মানুষ কেমন আছে, এই ফারাকটা যদি দেখেন তাহলে বুঝতে পারেন যে আওয়ামী লীগ কেন ফিরবে না, কেন প্রাসঙ্গিক নয়। এবং এই যে নির্বাচনের নামে একটা রঙ্গ যে হচ্ছে, আল জাজিরা 11% আওয়ামী লীগের সমর্থনের জরিপ হাজির করেছে। আল জাজিরার মতো করতে পারে। আল জাজিরা বাংলাদেশ নিয়ে সবসময় বিশ্লেষণ করে পক্ষপাতমূলক। কেমনটা? বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সোজা কথা, মোদ্দা কথা যদি বলি যে আওয়ামী লীগ বিরোধী বিশ্লেষণ করে। আওয়ামী লীগের 11% সমর্থন নয়। আপনি একটা ভোট দিয়ে দেখুন, ভোট দেবার, আওয়ামী লীগকে নিয়ে ভোট দেবার সাহস নেই বলে আওয়ামী লীগকে বাদ রেখে ভোট দেওয়া হচ্ছে। আমি যেটা বলছিলাম যে আজকের শাসন আওয়ামী লীগের চেয়ে 100 গুণ নিচে নেমে গেছে। এবং এই যে 12 তারিখে যে নির্বাচন, রঙের মাধ্যমে একটা নির্বাচন হচ্ছে, আপনি বাংলাদেশের নাগরিক, আপনার আওয়ামী লীগের প্রতি কোনো সমর্থন নেই, ধরুন আপনি বিএনপি বা জামাতই সমর্থন করেন, আপনি কি মনে করছেন যে 12 তারিখের পরে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে?
এই এখনকার শাসনের থেকে উন্নত হবে? কোনো উন্নত হবে না। কারণ গত 1.5 বছরে বাংলাদেশের শাসন উন্নতির যে ভিত্তিগুলো থাকে, আওয়ামী লীগ যেটা রেখে গিয়েছিল সেই ভিত্তিভূমি ধ্বংস করে ফেলানো হয়েছে। অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, কর্মসংস্থান সবকিছু ধ্বংস করে ফেলানো হয়েছে। আপনার শক্তি, জ্বালানির ভিত্তি ধ্বংস করে ফেলানো হয়েছে। এবং জ্বালানি যারা যোগান দেয় তাদের সাথে ইতিমধ্যে সংঘর্ষের রাস্তা খোলা হয়েছে। এই যে আদানির সাথে ইতিমধ্যে সংঘর্ষের রাস্তা খুলেছে বর্তমান সরকার। আপনি বিদ্যুতের সংকটে পড়বেন, আপনি জ্বালানির সংকটে পড়বেন, আপনি গ্যাসের সংকটে পড়বেন, আপনি অর্থনৈতিক যে গতি সেই গতিটা আরো থেমে যাবে, কর্মসংস্থানের গতি থেমে যাবে, আপনার ব্যবসার গতি থেমে যাবে। তবে আপনি কোনোভাবে আওয়ামী লীগের চেয়ে ভালো শাসন দিতে পারবেন না। যখন দিতে পারবেন না তখন আওয়ামী লীগ ফেরাটা প্রাসঙ্গিক হয়ে যাবে, আজকেই প্রাসঙ্গিক আছে। এবং আরেকটি জিনিস খুব বেশিরভাগ আওয়ামী লীগ বিরোধী মানুষগুলো বলে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগের কতজন পালিয়ে গেছে? এমনকি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও পালিয়ে যাননি। বাংলাদেশের সেনাবাহিনী নিজ তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনী তাকে ভারতে রেখে এসছে বাংলাদেশ পরিস্থিতির কারণে। আওয়ামী লীগ নেতারা, হ্যাঁ, দুর্বৃত্তরা পালিয়ে যেতে থাকতে পারে, এবং আওয়ামী লীগের নামে যে দুর্বৃত্তগুলো, সেই দুর্বৃত্তগুলা আওয়ামী লীগ যদি ফেরেও সেই দুর্বৃত্তগুলা হয়তো আর ফিরতে পারবে না। তাদের এলাকা তাদেরকে অ্যাকসেপ্ট করবে না, এলাকার লোকজনই তাদেরকে গণধোলায় দেবে আগামীতে। কাজেই আওয়ামী লীগের বেশিরভাগ মানুষ বাংলাদেশে আছে এখনো পর্যন্ত বলতে পারি যে 125-30 জন মন্ত্রী সাংসদ অ্যারেস্ট হয়ে জেলে আছেন। ধরুন 100 জনের মতো এমপি বাইরে আছেন, এখনো শতাধিক এমপি বাংলাদেশে আছেন। আওয়ামী লীগের অর্ধেক কেন্দ্রীয় নেতা বাংলাদেশে আছে, জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এখনো বাংলাদেশে আছে। হাজার হাজার লক্ষ লক্ষ কত শত গেছে, কত হাজার দেশ ছেড়ে চলে গেছে। যারা চরম বিতর্কিত তারা আর এই দেশে আসতেও পারবেন না। কাজেই এই দেশে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সবাই আছে। পরিস্থিতি একটু ভিন্ন হলে আওয়ামী লীগ ফিরবে। এবং আমি তো ধারণা করছি আগামী সেনাবাহিনী, ধরুন আমি এর আগেও বলেছি যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারির পরে বিশেষ কোনো যুদ্ধাবস্থা বা বিশেষ কোনো জরুরি অবস্থা জারি না হলে 1 মার্চ থেকে বাংলাদেশের সেনাবাহিনী মাঠে আর থাকবে না, ক্যান্টনমেন্টে ফিরে যাবে। তখন কি হবে? পুলিশ পাহারা দিতে পারবে? পুলিশকে এখনো সক্ষম? এবং পুলিশের বুকে দুঃখ আছে তাদের ভাইদের হত্যার, ইন্ডেমনিটি দিয়ে সেটি বন্ধ করে রাখা হয়েছে। আমি মনে করি আগামী মার্চ এপ্রিল থেকেই আওয়ামী লীগ আস্তে আস্তে রাজনীতিতে ফিরবে, আপনি যতই নিষিদ্ধ করে রাখুন না কেন। এবং কয়েক মাসের মধ্যে, মার্চের থেকে কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ ফুল ফেজে রাজনীতিতে ফিরবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞাও উঠে ফেলতে হতে পারে, কিংবা ব্যাপক একটা আন্দোলন সংগ্রাম হবে। এখন দেখতে পাচ্ছি না, অনেক কিছু দেখতে পাওয়া যায় না। আমি বারবার বিএনপির উদাহরণ দিই যে আজ থেকে 2 বছর আগে বিএনপি কোথায় ছিল? ঈদের পরে আন্দোলন করতে করতে বিএনপি 19 বছর পার করে দিয়েছে। আওয়ামী লীগ হয়তো সেই জায়গা থেকে শিক্ষা নেবে। আওয়ামী লীগ ঈদের পরের আন্দোলনের পর্যায়ে হয়তো যাবে না আমি মনে করি, কারণ জনপ্রত্যাশা, জনদাবি, প্রকৃতি আওয়ামী লীগকে ফেরাবে। এই আওয়ামী লীগ 26-এরই মাঝামাঝি সময় থেকে ফুল ফেজে রাজনীতিতে ফিরবে। আপনি নিজে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগকে ব্যান করে দেবেন, আওয়ামী লীগ জামাত হয়ে যাবে, আওয়ামী লীগ বিএনপি হয়ে যাবে। এই যে এখানে আল জাজিরার বিশ্লেষণে কেউ বলছেন যে আওয়ামী লীগ আস্তে আস্তে, আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছেন তারা সমাজের প্রভাবশালী অন্য শক্তিতে ঢুকে যাবে। অসম্ভব। কেন ঢুকবে? অন্য শক্তি কি আওয়ামী লীগের থেকে আপনাকে স্বাচ্ছন্দ্য দেবে? দেশে যখন স্বাচ্ছন্দ্য দিতে পারবে না তখন আওয়ামী লীগ বারবার প্রাসঙ্গিকভাবে আলোচিত হবে এবং আওয়ামী লীগ ফিরবে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাবির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল। সাজ্জাদ কাবির লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের সামনে কথা বলতে এসে ভারত বাংলাদেশের আগামী মসনদে কাকে চাইছে, ভারত কাকে চাইছে এটি বলবার আগে সবার আগে বরাবরই যেটি আমরা বলি, ভারত যেটি বলে এসছে বরাবর, যে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি জানিয়ে এসেছে। সেই বিবেচনায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বাংলাদেশে হচ্ছে না, কিন্তু নির্বাচন একটা হচ্ছে, এটি ভারত
এবং বাকি বিশ্ব ধরে নিয়েছে। এবং আমি বলতে চাই যে আজকের দিন থেকে যদি হিসাব করেন পাক্কা 2 সপ্তাহ আছে। এই 2 সপ্তাহ থাকা কালে আপনার বলবার সুযোগ নাই যে বাংলাদেশে একটি 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না। এই নির্বাচনে ভারত আসলে ক্ষমতার মসনদে আগামীতে কাকে দেখতে চাইছে, এটি খুব জটিল প্রশ্ন। কারণ ইতিমধ্যে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন পরিবর্তিত বাংলাদেশে বিএনপির সঙ্গে ভারতের একটা সম্পর্ক নির্মাণের আমরা প্রচেষ্টা দেখেছি। সর্বশেষ যদি আপনি দেখেন যে বিএনপির সাবেক প্রধান বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের খুব প্রভাবশালী একজন ব্যক্তি এস জয়শঙ্কর বাংলাদেশে এসে তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। কিংবা বাংলাদেশ হাই কমিশন দিল্লিতে গিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে শোক গাথা লিখেছেন। এবং আজকে জানা গেল যে ভারতের সংসদে বুধবার ভারতীয় ব্যক্তিত্বদের পাশাপাশি শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আমরা ভারতের বিএনপির প্রতি একটা মেরুকরণ কিন্তু দেখতেই পাচ্ছি। আবার একই সাথে মাঝখানে একটা শোরগোল উঠে গেছে যে পশ্চিমারা নাকি জামাতকে সমর্থন করছে, আমেরিকা জামাতকে সমর্থন করছে, ইউরোপ জামাতকে সমর্থন করছে। আবার এর মধ্যে নানা রকম সমীকরণ ঘটেও গেছে। আপনারা খেয়াল করেছেন যে এটাকে আসলে কি সমর্থন করছে? বিশেষ করে ওয়াশিংটন পোস্টের একটি স্টোরিকে কেন্দ্র করে এই আলাপটা চাঙ্গা হয়েছিল। কিন্তু আপনি যদি সূক্ষ্ম কিছু বিষয় দেখেন তাহলে যে পশ্চিমারা জামাতকে সমর্থন করছে নাকি একটা হাইপ তোলা হচ্ছে। খেয়াল করে দেখুন যে গত 19 জানুয়ারি মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেন বিএনপি প্রধান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছিলেন। 19 জানুয়ারির পরে প্রায় 10 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা জামাতের আমির কিংবা এই যে নব্যগঠিত এনসিপি নেতাদের সাথে সাক্ষাৎ করতে দেখিনি। তাহলে আমি কিভাবে ধরে নেব যে মার্কিন যুক্তরাষ্ট্র কি আসলেই জামাতকে চাইছে কিংবা জামাতের সাথে সম্পর্ক তৈরি করতে চাইছে? এই বিষয়গুলো কি ধরতে পারি? আবার না ধরতে পারারও কোনো কারণ যে খুব বেশি আছে। নেপথ্যে অনেক ঘটনা ঘটে, নেপথ্য থেকে একটা দূরত্ব বজায় রেখে নেপথ্য থেকে সাপোর্ট দিচ্ছে কিনা, এই বিষয়গুলো আছে। আবার দেখুন বিএনপিকে ভারত সাপোর্ট করছে এমন একটা বোঝা যাচ্ছে দৃশ্যমান অনেক কিছু। কিন্তু কদিন আগে আমরা দেখলাম ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের যে অনুষ্ঠান হয়েছে তাতে আমরা জামাতের নেতাদেরকেও দেখলাম। গত শনিবার ভারতের হাই কমিশনার বাংলাদেশে যে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটা অভ্যর্থনা অনুষ্ঠান করে, সেখানে বিএনপি সহ বিভিন্ন দলের যেমন উপস্থিতি ছিল, তেমনি জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং প্রায় 1.5 ঘন্টা যাবত তিনি সেখানে অবস্থান করেছেন। এছাড়া এর আগে আমরা জামাত আমিরের কণ্ঠেও শুনেছিলাম যে ভারতীয় হাই কমিশনের ব্যক্তিবর্গ জামাতের সাথে যোগাযোগ করছে বা যোগাযোগ করেছে, তাদের সাথে বৈঠক হয়েছে। এবং পরবর্তী সময়ে আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কণ্ঠেও শুনেছিলাম যে হ্যাঁ, জামাতের সাথেও ভারতের বৈঠক হয়েছে। এই সব কিছু মিলিয়ে আসলে আমরা একটা জটিল সময়ের মধ্যে আছি যে বাংলাদেশের ক্ষমতা কাঠামো আগামীতে কোথায় যাচ্ছে, কার দিকে ঝুঁকছে, এগুলো আসলে বেশ জটিল প্রশ্ন, জটিল সমীকরণ। এদিকে আওয়ামী লীগ এই মুহূর্তে অনুপস্থিত। আপনারা অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারছে না মানে আওয়ামী লীগ শেষ। না, শেষ হবার কিছু নাই। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি থেকে এই যে পরিস্থিতিটা উত্তরণ, এই পরিস্থিতিটা থেকে উত্তরণের জন্য হলেও একটা নির্বাচন হতে হবে এবং রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা থাকতে হবে। এই সাময়িক, এটাকে বলতে পারেন সাময়িক
আওয়ামী লীগেরও হতাশার কিছু নেই। এই নির্বাচনের মাধ্যমে যে সরকারটি আসবে, সেই সরকারটি যে পূর্ণ মেয়াদ পূরণ করতে পারবে না, নানা সমীকরণে কিন্তু সেটি বলে। তো সেই জায়গায় ক্ষমতায় কে যাবে, পশ্চিমা বিশ্ব কাকে চাইছে কিংবা ভারত কাকে চাইছে, আমরা বেশিরভাগ ভারতের দিক থেকে যদিও দেখছি যে বিএনপির দিকে বেশি ঝোঁক, আবার জামাতের সাথেও সখ্যতার একটা কর্মকাণ্ড দেখা যাচ্ছে। আবার পশ্চিমা বিশ্ব সখ্যতার হাইপ তোলা হচ্ছে, কিন্তু সখ্যতার পুরোপুরি আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি না। অর্থাৎ আসলে কাকে চাইছে সেটি বলা কঠিন না হলো আবার সহজ। যে আমাদের ধারণা, আমরা ধারণা করছি যে আওয়ামী লীগের বিকল্প হিসেবে, মধ্যপন্থার দল হিসেবে বিএনপিকেই ভারত আগামীর মসনদে চাইছে। আমি কখনোই কোনোভাবেই মনে করি না যে জামাতকে মসনদে দেবার ব্যাপারে ভারতের কোনো সমর্থন থাকবে, কারণ জামাত আপাতমস্তক একটা পাকিস্তানপন্থী রাজনৈতিক দল। সেই জায়গা থেকে ভারত কোনোভাবেই চাইবে না যে বাংলাদেশের ভূমি পশ্চিম সীমান্তের মতো একই অবস্থায় দাঁড়িয়ে যাক। বিএনপির মাধ্যমে ভারত এটি উদ্ধার হতে চাইবে। এই যে বর্তমানে কিন্তু খানিকটা জামাতিকরণ শাসন, ইংলিশ শাসন মানে জামাতিকরণ শাসনের মধ্যেই এক প্রকার ঢুকে আছে। এখান থেকে যে কোনো ভাবে উত্তরণের পথ খুঁজতে চাইছে ভারত, এবং সেটি বিএনপির মাধ্যমে। আমি আমার মতামত পেশ করলাম। এছাড়াও এই যে বিষয়গুলো নিয়ে, যে পশ্চিমারা বাংলাদেশের আগামীর মসনদে কাকে চাইছে কিংবা ভারত আগামীর মসনদে কাকে চাইছে, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আজ রাত 11:30টায় বাংলাদেশ সময় এবং ভারতীয় সময় রাত 11টায়। আমাদের আজকের আলাপের বিষয় বাংলাদেশ নিয়ে পশ্চিমাদের সাথে ভারতের মিল অমিল। আমাদের এই আলাপে যুক্ত হবেন ভারতের দুজন বিখ্যাত সাংবাদিক, চন্দন নন্দী, গৌতম লাহাড়ী এবং বাংলাদেশের কূটনীতিক হারুন আল রশিদ। ওনারা আলাপ করবেন, সাথে আমি আলাপ করব। আপনারা সেই আলাপেও আমাদের সাথে যুক্ত হবেন সেই প্রত্যাশা রেখে এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে